আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। আজকের দিনেও আমরা ডলার ইনডেক্স, ইউরুএসডি এবং গোল্ডের মতো চার্টে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। পাশাপাশি গতকালকে যে নিউজ হয়ে গেল, পাওয়েলের বক্তব্য ছিল, এটা আপনারা সবাই জানেন, যার ফলে আমরা ওই বক্তব্য থেকে কি জানতে পেরেছি এবং আমরা যদি দেখি তাহলে পাওয়েলের বক্তব্য চলাকালীন মার্কেট কিন্তু কিছুটা ডাউন হয়েছে, অর্থাৎ ডলার ইনডেক্স ডলার কিছুটা মানে দুর্বল হওয়ার চেষ্টা করেছিল এবং এরপরে ডলার কিন্তু আবার যথারীতি স্থির হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে পাওয়েলের বক্তব্য থেকে আমরা আসলে কি জানতে পেরেছি এবং পরবর্তী এই সময়গুলোতে ডলারের পজিশনটা কি হতে পারে এই ব্যাপারগুলোই বোঝার চেষ্টা করব। তো গতকালকে আসলে পাওয়েলের বক্তব্য থেকে স্পষ্ট তেমন কিছুই আসলে আমরা বুঝতে পারিনি, উনি মানে ক্লিয়ারলি কিছুই বলে নাই। তো এতটুকু উনি বলেছেন যে যদি শ্রমবাজারের এই পরিসংখ্যানগুলো এরকম বেশি আকারে আসতে থাকে, যেমনটা আমরা গত শুক্রবারে এনএফপির ডেটাতে দেখেছি, যদি এইটা কন্টিনিউ হতে থাকে এরকম, যদি মানে প্রত্যাশা থেকে অনেক বেশি আসতে থাকে, তাহলে সামনের দিনে আরও ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজনীয়তা হতে পারে। ওনার বক্তব্য থেকে আপাতত এতটুকুই আমরা জানতে পেরেছি। এছাড়াও বিভিন্ন অর্থনীতিবিদদের বিচার বিশ্লেষণ থেকে, অর্থাৎ পাওয়েলের বক্তব্য হবার পরে বিভিন্ন অর্থনীতিবিদরা যেমনটা মন্তব্য করছেন, সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেছেন, মার্কেট এবং কেন্দ্রীয় ব্যাংক এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে কেবল ডেটা নির্ভর, অর্থাৎ সবাই ডেটা দেখতেছে, হ্যাঁ, কে কি বলল এইটা আসলে মানে মুখ্য বিষয় না এখন। তাই আপাতত আমরা ফেড কর্মকর্তাদের প্রতি কম সংবেদনশীল থাকবো, অর্থাৎ ফেড কর্মকর্তারা কি বললো না বললো এটার প্রতি আমরা একটু কম দৃষ্টি দেব। সব থেকে বেশি আমরা নজর রাখবো ডেটার উপরে, যেমনটা আমরা এনএফপি কিংবা এই ধরনের জবলেস ক্লেমস, এই ধরনের ডেটার উপরে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। কারণ আসলে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কে কি বললো এটা আসলে তেমন মুখ্য বিষয় না, আমাদেরকে ডেটার উপরেই সব থেকে বেশি নজর দিতে হবে। এছাড়াও কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার কারেন্সি স্ট্র্যাটেজিস্ট ক্যারেল কং বলেছেন, তিনি মনে করেন মার্চ এবং এপ্রিলে আরও 2টি 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো উচিত, কিংবা তিনি এটা আশা করছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ফান্ডামেন্টাল যে তথ্যগুলো রয়েছে সেখানে এখনো মানে স্পষ্টতই তেমন কিছু ধারণা করা যাচ্ছে না যে ইউএস ডলারের সামনের দিনের ভবিষ্যৎটা আসলে কেমন হতে পারে। তো যেহেতু আমার এখানে যদি আমি আমার মতামত প্রকাশ করি তাহলে বলবো, যেহেতু খুব বেশি পজিটিভ কথাবার্তাও হয় নাই, আবার খুব বেশি নেগেটিভ কথাবার্তাও হয় নাই, তো আমাদেরকে আসলে টেকনিক্যালি চার্ট প্যাটার্নের উপরই এখন ফোকাস করতে হবে। তো সবকিছু মিলিয়ে যদি পজিটিভ কথাবার্তা হইতো, তো টেকনিক্যালি আমরা যেটা দেখতে পারতাম যে হয়তোবা এই যে রেসিস্ট্যান্স জোনটা রয়েছে গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম, যেমনটা এই যে 103,779 যেই লেভেলটা রয়েছে, এইটা ব্রেকআউট দিয়ে উপরে চলে গেলে আমরা বুঝতে পারতাম যে ডলার কন্টিনিউ স্ট্রং ধরে রাখবে। তো এইটা যেহেতু হয় নাই, এখান থেকে যেহেতু প্রাইস রিজেকশন দিয়ে নিচে চলে আসছে, তো আমরা ধরেই নিতে পারি যে ডলার হয়তোবা এই জোনের ভেতরে ঘুরবে, কিংবা ধীরে ধীরে কিছুটা মানে হালকা স্লো গতিতে কিছুটা ডাউন হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এখানে মানে আমি যেটা বলতেছি সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত, যে কিছুটা স্ট্রং হবে না, বাট ধীরে ধীরে খুব অল্প পরিসরে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা এই লেভেলটা থেকে ডলারকে প্রাইস রিজেকশন করতে দেখেছি, তো খুব তাড়াহুড়ো করে না হলেও হালকা স্লো গতিতে ধীরে ধীরে একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো যদি এমনটাই হয়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই জোনের নিচেই কিন্তু ডলার অবস্থান করতেছে, তাহলে আমরা ইউরুএসডি এবং গোল্ডের মতো চার্টে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তার আগে যদি আমরা একটু ইকোনমিক ক্যালেন্ডারের দিকে চোখ বুলাই, তাহলে দেখব যে আজকে কিন্তু কিছু নিউজ রয়েছে, যদিও মিডিয়াম কিংবা ল ইম্প্যাক্ট নিউজ, তারপরেও এখন আসলে যেই পরিস্থিতি চলতেছে তাতে এই মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে কিছুটা প্রভাব ফেলবে, মার্কেটকে একটু প্রভাবিত করার জন্য। তো তারপরেও এগুলো যে খুব বেশি ইয়ে করবে তা না, তো তেমন মেজর নিউজ নাই আপাতত আজকের দিনে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আজকে টেকনিক্যালি চার্ট প্যাটার্নের উপরেই ফোকাস দেব। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে লন্ডন সেশনে আসলে মার্কেট কি ধরনের রিয়্যাক্ট করে এটা আমাদের দেখতে হবে, যে ডলার কিছুটা স্ট্রং হয় কিনা, কারণ বিগত দিনগুলোতে লন্ডন সেশনে আমরা দেখেছি ডলার স্ট্রং হয়েছে। তো এই ব্যাপারটা আমরা দেখব। আর যদি ডলার এই জোনের ভেতরেই ঘুরতে থাকে, কিংবা এইটার নিচে চলে আসে, কিংবা এখানে এসে যদি প্রাইস রিজেকশন করে উপরে যেতে থাকে, তাহলে আমরা ইউএসডি এবং গোল্ডের মতো চার্টে যেই প্ল্যানটা করতে পারি। আপনারা জানেন যে গতকালকে আমার
সাপোর্ট জোনটা এই লেভেলের উপরে ছিল, যদিও কালকে একটু ড্র ডাউন করে আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা যেটা আমি কালকে ড্র করেছিলাম এর ভেতরেই রয়েছে। আর আজকে একটু নিচে নিয়ে আসছি, কারণ নিচে আনার কারণ হচ্ছে আমরা বর্তমানে রয়েছি এসপোর্ট চার্টে। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে এসপোর্ট চার্টে বেশ স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে, এবং লক্ষণীয় বিষয় হলো যে এখানকার এই ক্যান্ডেলটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এইখান থেকে প্রাইসটা রিজেকশন দিয়ে উপরে চলে গেছে। তো সব কিছু মিলে যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং কোনো নিউজ নেই কিংবা ওই রকম স্ট্রং মুভমেন্ট করানোর মতো কোনো পরিস্থিতি এখনও বাজারে তৈরি হয়নি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই কনসোলিডেশন জোনের ভেতরেই আজকের দিনেও ইউরো ইউএসডিকে আমরা ঘুরতে দেখতে পারি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদিও কনসোলিডেশন জোনের ভেতরেই রয়েছে, এটাকে যদি আমরা H1-এ নিয়ে আসি তাহলে দেখব যে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একদম ক্যান্ডেলের বডিগুলো কিন্তু খুবই স্লো হয়ে গেছে। মানে বিনিয়োগকারীরা, ট্রেডাররা সবাই কিন্তু এখানে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে আসলে মার্কেট কোন দিকে ধাবিত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি হিসেব করেন তাহলে আমরা আজকের দিনে ট্রেডিং প্ল্যান করতে পারি যে আমি পরামর্শ দেব যে সেলের তুলনায় একটু বায়ের দিকে ইন্টারেস্ট আপনারা বেশি দেখাবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি ইউরোসডিকে আজকে এই নিচে পেয়ে যান, এখান থেকে একটা বাই ওপেন করার চেষ্টা করবেন আর স্টপ লসগুলো এই জোনের নিচে দিবেন। আর এখানে গেলে সাথে সাথে সেল ওপেন করার পরামর্শ আমি দিচ্ছি না, চাইলে আপনারা দিতে পারেন, তবে এখানে সেল ওপেন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যান্ডেলটাকে ক্লোজ হতে দেবেন। যে এখানে এসে যদি ক্যান্ডেলটা ক্লোজ হয়, পরের ক্যান্ডেলটা যদি এই জোনের নিচেই থাকে, দেন পরের ক্যান্ডেলে আপনারা এখান থেকে সেল ওপেন করতে পারেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ দেবো যে আজকের দিনে সেলের তুলনায় একটু বায়ে ইন্টারেস্ট বেশি দেখাবেন। তাহলে আজকের দিনে ইউরোসডির ট্রেডিং প্ল্যানটা যদি আমরা করি একদম সহজ। এখানে আসলে আমরা একটা বাই ওপেন করব, আর এখানে এসে যদি ক্যান্ডেল রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এবং মার্কেট যদি এই জোনের নিচে অবস্থান করে তাহলে আমরা সেল ওপেন করব। অর্থাৎ এখানে আসলো আর একটা ক্যান্ডেল রানিং চলতেছে, হুট করেই এখান থেকে আমরা সেল ওপেন করব না, আমরা সেলের তুলনায় আজকে একটু বাইরের দিকে ফোকাস বেশি রাখবো। এই হচ্ছে ইউরোএসডি চার্টের অবস্থা। আর যদি গোল্ডের দিকে তাকাই তাহলে গোল্ডে যদি আপনারা কালকে আমার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করে থাকেন, আমরা আসলে গতকালকে এই জোনটা ক্রিয়েট করেছিলাম, এই কনসোলিডেশন জোনটা বলেছিলাম যে গোল্ড হয়তো বা এই জোনের ভেতরেই থাকবে। তো কতবার যে এইখান থেকে আমরা গোল্ডকে পেয়েছি, উপর থেকে নিচে গেছে, নিচ থেকে উপরে আসছে। তো প্রত্যেকবার যদি প্রফিট নিতে পারেন তাহলে তো হিউজ একটা প্রফিট নিশ্চয়ই আপনারা বুক করতে পেরেছেন। একদম সেম পজিশন গোল্ডের ক্ষেত্রেও আজকের দিনেও আমি মনে করি যে গোল্ড হয়তো বা কনসোলিডেশন জোনের ভেতরেই থাকবে। যদি থাকে তাহলে আজকের দিনেও সেলের তুলনায় বায়ের দিকে আমরা একটু ইন্টারেস্ট বেশি দেখাবো। সো মার্কেটটাকে যদি আজকেও আমরা এই জোনে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা একটা বাই ওপেন করব, স্টপ লসটা এই সাপোর্ট জোনের নিচে দিব। আর যদি এখানে পাই একদম ইউরোএসডির মতো সেম পজিশন সেম প্ল্যান, এখানে আসলেই আমরা সাথে সাথে সেল ওপেন করব না, এখানে এসে আমরা মার্কেটের রিঅ্যাকশনটা বোঝার চেষ্টা করব। যদি ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ হয়, পরের ক্যান্ডেলটাও যদি এর নিচেই থাকে তাহলে ধীরে ধীরে আমরা এখান থেকে একটা সেল নেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে স্টপ লসটা এই জোন কিংবা এই লেভেলের উপরে দিব। আর এই ক্ষেত্রে আপনারা যদি প্রাইসগুলো দেখেন তাহলে তো এখানে আপনারা প্রাইসগুলো দেখতেই পাচ্ছেন, আমি আর নতুন করে এখানে নোট করে দিচ্ছি না। তো গতকালকের মতো আজকের দিনেও ট্রেডিং প্ল্যানটা কিন্তু প্রায় সেম অবস্থা। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে গতকালকে আমরা পাওয়েলের বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদের বিভিন্ন বিশ্লেষণ থেকে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু মানে একটু অস্পষ্টতা রয়ে গেছে যে ডলারের ভবিষ্যৎটা সামনের দিনগুলোতে কেমন হতে পারে। এটার জন্য আমাদের আরও বেশ কিছু ইকোনমিক ডেটার জন্য অপেক্ষা করতে হবে। তো ধীরে ধীরে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো। তো এর আগে যতক্ষণ না আমরা এই ব্যাপারটা বুঝতে পারতেছি ততক্ষণ মার্কেটও একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।